প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানিয়ে হাতিল আজকের সংবাদপত্রের আজকের আয়োজনটি শুরু করছি। আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের শিরোনামগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার নিয়মিত এই আয়োজনে আজ সম্মানিত অতিথি হয়ে আমাদের সঙ্গে রয়েছেন দৈনিক কালের কণ্ঠের সম্পাদক এবং জাতীয় প্রেস ক্লাব সভাপতি জনাব হাসান হাফিজ। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মাঝে। ধন্যবাদ। তো প্রথমে আমরা সংবাদ শিরোনামগুলো দেখি, তারপর আলোচনায় যাচ্ছি। দৈনিক ইত্তেফাক, অশান্ত মিয়ানমার, দালাল চক্রের সহায়তায় ফের আসছে রোহিঙ্গারা। সরকারের প্রধান লক্ষ্য আইন শৃঙ্খলার উন্নয়ন, ডক্টর ইউনূস। ভ্যাটিকান রাষ্ট্রদূতের সাক্ষাৎ। জুলাই আগস্টের গণহত্যার সব তথ্য চেয়ে তদন্ত সংস্থার চিঠি। আশুলিয়ায় থামছে না শ্রমিক বিক্ষোভ। অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানায় ছুটি ঘোষণা। টঙ্গীতে সড়ক অবরোধ। মানবজমিন, জিয়ার মাজার সরানোর পরিকল্পনা চূড়ান্ত করেছিলেন শেখ হাসিনা। প্রেসিডেন্টের দুবাই কানেকশন নিয়ে নানা কৌতূহল। $500 মিলিয়ন ডলার বকেয়া, বাংলাদেশকে সতর্ক করল আদানি। প্রেসিডেন্টের সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ। দলগুলোকে জাতীয় সরকারের বার্তা বিএনপির। গুলশানে বাড়ি দখলের মামলা, সালাম মুর্শিদিকে আসামি করেনি দুদক। কালের কণ্ঠ, টাকা পাচারের স্বর্গ বাংলাদেশ। দুদক চাইলে পুনরুদ্ধারে সহযোগিতা করবে এফবিআই। প্রতিবেশীদের সঙ্গে প্রভু সুলভ আচরণ করে ভারত, মির্জা ফখরুল। ডিআইজি মোজাম্মেলের টিলা দখলে নিয়েছে স্থানীয়রা, সুনামগঞ্জ। পুলক সিন্ডিকেটে দুর্নীতির অভয়ারণ্য, তথ্য ও প্রযুক্তি বিভাগ। পলক সিন্ডিকেটে। রংপুরে আবু সাইদ হত্যায় অভিযুক্ত 2 পুলিশ গ্রেপ্তার। লাশ পোড়ানোর ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই জামায়াত সেক্রেটারি জেনারেল। বাংলাদেশ প্রতিদিন, প্রধান লক্ষ্য হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন সংবিধান না সংশোধন। বিপু পরিবারের বিপুল লুটপাট। রাজস্ব চুরিতে বেপরোয়া গার্মেন্ট মালিকরা। দৈনিক সংগ্রাম, মণিপুরে 7 রঙা পতাকা উড়ালো শিক্ষার্থীরা। ঠাকুরগাঁও সীমান্তে কিশোরকে হত্যা করে লাশ নিয়ে গেছে বিএসএফ। আমাদের সময়, স্বাস্থ্য এস আলমের থাবা লুটেছে 500 কোটি টাকা। ঢাকা দিল্লি সম্পর্কে টানাপোড়েন। পরিবহন খাতের মাফিয়া ছিল শাহজাহান খান গং। কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট। আজকের পত্রিকা, 1 টাকা আয় করতে ব্যয় 2.5 টাকা, বাংলাদেশ রেলওয়ে। 25 জেলায় নতুন ডিসি। সীমান্ত হত্যা ভালো সম্পর্কের অন্তরায়, পররাষ্ট্র উপদেষ্টা। রাখাইনে সংঘাত, সীমান্তে আবারও রোহিঙ্গার ঢল। যায় দিন, আবারও লোডশেডিংয়ের যন্ত্রণা। জুলাই বিপ্লবে নিহত 631 জন, আহত 19,000-এর বেশি। তেজগাঁওয়ে 6 ঘন্টা সড়ক অবরোধ, যানজটে ভোগান্তি। কালবেলা, বিনা টেন্ডারে ওরাকলকে 207 কোটি টাকার কাজ দেন পলক। শেয়ার বাজারের সালমান ও এস আলমের অনিয়ম তদন্তে কমিটি। রাজনীতির মাঠ নরম গরম। খবরের কাগজ, নতুন সংগঠন, প্রত্যাশা অনেক। নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তরুণরা আগের বাংলাদেশ দেখতে চান না। আবু সাইদ হত্যা, পুলিশ সদস্য আমির হোসেন ও সুজন চন্দ্র গ্রেপ্তার। আলোকিত বাংলাদেশ, খসড়া প্রতিবেদন প্রকাশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 22 দিনে নিহত 631। ভ্যাটিকান সিটির সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা। খালেদা জিয়ার 11 মামলার শুনানি 31 অক্টোবর। দৈনিক করতোয়া, 1 জনের মৃত্যু, ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তি 615। অবশেষে ডিসি হলেন সেই নাফিসা আরেফিন। আবারও উত্তপ্ত শিল্পাঞ্চল। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, আ ক্লোজ লুক অ্যাট এস আলম সিঙ্গাপুর এম্পায়ার। শিরোনামগুলো দেখছিলাম দৈনিক সংবাদপত্রগুলোর। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। আজ বিভিন্ন ধরনের শিরোনাম প্রাধান্য পেয়েছে সংবাদপত্রগুলোতে। তবে একটি শিরোনাম আমরা দেখেছি যে অভিন্নভাবেই গুরুত্বের সঙ্গে এসেছে, সেটি হচ্ছে
গণ অভ্যুত্থানে হতাহতদের তালিকা চেয়ে যে চিঠি পাঠিয়েছে তদন্ত সংস্থা, হাসপাতাল, কবরস্থান সহ সংশ্লিষ্ট জায়গাগুলোতে, এবং জেলা প্রশাসকদের কাছেও চিঠি গেছে, এবং গণমাধ্যমের কাছেও ভিডিও এবং ছবি চেয়েছে। এবং আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে প্রতিবেদন সে অনুযায়ী দেখতে পেয়েছি যে জুলাই বিপ্লবে নিহত 629 জন এবং আহত হয়েছেন 19,000-এর বেশি মানুষ। আমরা আলোচনা শুরু করতে চাই এই প্রসঙ্গটিকে ঘিরে। এটা যত দিন যাবে তত কঠিন হবে সংখ্যাটা নিরূপণ করার। আমরা জানি যে যখন আন্দোলন চলছিল, যখন তুঙ্গে ছিল ছাত্র গণ অভ্যুত্থান, তখন অনেককে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করে ফেলা হয়েছিল। আমরা জানি না প্রকৃত সংখ্যা, আসলে অনেক লাশ গুম করা হয়েছে, সেগুলি এখন বার করতে হবে। মানে শুধু তো ডিসিদের কাছে চিঠি দিলে হবে না, প্রত্যেকটা নাগরিকেরই দায়িত্ব যার যেই কাছে যেই তথ্য আছে সেগুলিকে যথাস্থানে পৌঁছে দেওয়া এবং এটা তথ্য প্রমাণের সঙ্গে এই রেকর্ডটা করা। তো এটা ভালো উদ্যোগ নেওয়া হয়েছে, কারণ জুলাই বিপ্লব যেই যে চেতনা সেটাকে ধারণ করার জন্যে এই তালিকার প্রয়োজন এবং নিহতদের পাশে দাঁড়ানো দরকার, আহতদের পাশে দাঁড়ানো দরকার। ইতিমধ্যে আমরা জানি যে গণভবনকে জুলাই বিপ্লবের জাদুঘর হিসেবে, আন্তর্জাতিক মানের একটা জাদুঘর হিসেবে স্থাপনের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে, সেটাও একটা ভালো উদ্যোগ। তো আমাদের যেহেতু নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে, এই চেতনাটাকে ধারণ করতে হলে এই জিনিসগুলি খুবই প্রয়োজন। এবং আরও একটা খবর আছে আজকে, যে তাজুল ইসলাম, যে ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর, উনি বলেছেন যে শেখ হাসিনার যখন বিচার হবে সেটা সরাসরি সম্প্রচার করা হবে গণমাধ্যমে, মানুষকে জানানো হবে। একটা গ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক মানসম্পন্ন স্বচ্ছ বিচার আমরা দেখতে চাই, যাতে ভবিষ্যতে কোনো স্বৈরাচার আবার জগদ্দল পাথরের মতো এই দেশে চেপে বসতে না পারে। ছাত্রদের প্রাণদান, সাধারণ মানুষের প্রাণদান এই লক্ষ্যেই হয়েছে। সুতরাং আমরা যদি সত্যিকারের বাংলাদেশ একটা বৈষম্যহীন একটা দেশ গড়ে তুলতে না পারি, তাহলে আমাদের এই আত্মত্যাগ বৃথা যাবে, সেটা আমরা কোনোভাবেই চাইব না। সুতরাং যার যার ক্ষেত্র থেকে আমরা যেন এই চেতনা ধারণ করি এবং লালন করি, বিকশিত হতে দিই মানুষের আকাঙ্ক্ষাকে, ছাত্রদের আকাঙ্ক্ষাকে। আমাদের রাজনীতির যেন আমরা সংস্কার করি। তারপরে একটা স্বচ্ছ, অবাধ, নিরপেক্ষ একটা তদারকি সরকারের, যেটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে তখন একটা গ্রহণযোগ্যতা পাবে। বহির্বিশ্বে আমাদের যে সম্মান নষ্ট হয়েছে সেই সম্মানটা আমরা আবার ফেরত পাওয়ার একটা আমাদের সুযোগ তৈরি হবে। পরের আরেকটি শিরোনামে আমরা যাই, যেখানে বলা হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার, অন্তর্বর্তী সরকার কী কী সংস্কার চান এটি তুলে ধরার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমরা সেই শিরোনামটিও দেখতে পাচ্ছি এবং গণমাধ্যমের সংবাদে। না, তারা তো কাজ করছে, একটা রোডম্যাপ তারা দেবে, সেটার জন্য গ্রাউন্ড ওয়ার্কটা ইতিমধ্যে অনেকখানি করে ফেলেছে। 1 মাস তো খুব কম সময়। আসলে আমাদের যে পুঞ্জীভূত যেই গলদ এবং যে সমস্যা আছে, অনেক সংকট আছে। আপনি দেখেন যে বিচার বিভাগ নষ্ট হয়ে গেছে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, আমাদের অর্থনীতি ফোকলা হয়ে গেছে, আমাদের সম্পদ পাচার হয়ে গেছে, লুটতরাজ, দুর্নীতি, রন্ধ্রে রন্ধ্রে অনিয়ম, বিশৃঙ্খলা, দৌরাত্ম্য, কি বলবো, একটা ফ্যাসিস্ট একটা সরকারকে উৎখাত করার জন্য কত প্রাণ দিতে হয়েছে। তো এগুলি জঞ্জাল সাফ করতে কিন্তু সময় একটু লাগবে। 1 মাস আমরা এত অধৈর্য হলে তো চলবে না। 1 মাস সময়টা খুব সামান্য। এর মধ্যে তারা কিন্তু অর্জন অনেকখানি করেছে আমি বলবো। সেই তুলনায় মূল্যস্ফীতি কমিয়ে আনতে পেরেছে, খুব বেশি না হলেও। তারপরে আমাদের প্রবাসী যোদ্ধারা, রেমিটেন্স যোদ্ধারা কিন্তু অনেক বিপুল গতিতে তারা অবদান রাখছে আমাদের রিজার্ভ বাড়ানোর ক্ষেত্রে। 1 মাসে তারা 2 বিলিয়নেরও বেশি অবদান রেখেছেন রিজার্ভ, আমাদের যে সংকট। তারপরে আপনি দেখেন যে নানান ধরনের সমস্যা কিন্তু এখনও চলছে, বিশৃঙ্খলা চলছে, নস্যাৎ করার চেষ্টা চলছে। এই যে গার্মেন্টস ক্ষেত্র যে অস্থির করে রাখা হয়েছে, সেখানে একজন উস্কানিদাতাকে গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশ বলেছে সে ছাত্রলীগের সদস্য। তো এইভাবে নানানভাবে কিন্তু একটার পর একটা আমরা দেখতে পাচ্ছি যে আনসারের ঘটনা ঘটলো, জুডিশিয়াল কুয়ের ঘটনা ঘটলো, সংখ্যালঘু ইস্যু একটা করা হলো, তার 15ই আগস্ট করা হলো। তো বসে নেই কিন্তু ষড়যন্ত্রকারীরা। কিন্তু সবার একটা দায়িত্ব হবে এই বিপ্লবের সুফল যেন আমরা পাই, যার যার ক্ষেত্র থেকে আমরা যেন কাজটা করি এবং আমরা নিজেরা যেন সংস্কারের মধ্যে পড়ি। এটা ব্যক্তি পর্যায়ের সংস্কার আনা দরকার, আমাদের চিন্তার মধ্যেও তো একটু পরিবর্তন আনা দরকার। আমাদের বুঝতে হবে যে এই যে ঘটনা ঘটলো, যে ছাত্র গণ অভ্যুত্থান, একটা সর্বপ্লাবী একটা অভ্যুত্থান ঘটলো, এইটার
মূল স্পিরিটটা কি সেটা আমাদের বুঝতে হবে, সেই অনুযায়ী কাজ করতে হবে। এখনও কিন্তু আমাদের দায়িত্ব শেষ হয়নি। সংস্কার কিন্তু একটা চলমান প্রক্রিয়া, মুক্তিযুদ্ধ একটা চলমান প্রক্রিয়া, প্রগতির জন্য লড়াই এবং প্রতিক্রিয়াশীলতার বিরুদ্ধে লড়াই সেটাও একটা চলমান প্রক্রিয়া, চলতেই থাকে। এটা পরম্পরাক্রমে চলতে থাকে যুগের চাহিদা অনুযায়ী। যে এখন দাবি উঠেছে সংবিধান পুনর্লিখন কিংবা সংশোধনের, সেটাও একটা সময়ের দাবি। এখন ৭২ সালের সংবিধান আর এখনকার ২৪-এর সংবিধান তো এক হতে পারে না। এখনকার চাহিদা, তারপরে প্রয়োজন, উপযোগিতা, সংকট, সমস্যা, সম্ভাবনা সব কিছুই কিন্তু পরিবর্তিত হয়েছে। ফলে সময়ের উপযোগী একটা সংবিধান আমাদের প্রয়োজন হবে, যাতে একটা সত্যিকারের দিক নির্দেশনা, যেখানে মানবাধিকার সমুন্নত থাকবে, যেখানে বৈষম্য থাকবে না, মানুষের ন্যায্যতা থাকবে, ন্যায় বিচারের পাওয়ার অধিকার থাকবে, শিক্ষার অধিকার থাকবে, স্বাস্থ্যের অধিকার থাকবে। সেটাই তো আমরা চেয়েছি, তাই না? আমাদের ছাত্ররা সেটা একটা সম্ভাবনার দরজা উন্মুক্ত করতে পেরেছে। আমরা সবাই মিলে যেন সেটাকে সুচারু রূপে এগিয়ে নিয়ে যেতে পারি। যখন আপনি সংস্কার এবং অগ্রাধিকার এটা নিয়ে কথা বলছিলেন, তখন একটি শিরোনামের দিকে আমাদের চোখ যায়, যেখানে মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা এবং সেদিকে যে জোর দেওয়া হচ্ছে সেই কথা তিনি উল্লেখ করেছেন। সেটা তো একটা বড় সমস্যা আমরা দেখতে পেয়েছি। এখনও কিন্তু পুলিশ সেইভাবে সাহসও পাচ্ছে না, কারণ পুলিশকে ভেঙে দেওয়া হয়েছিল। দলীয় স্বার্থে, গোষ্ঠীর স্বার্থে এমন অন্যায়ভাবে ব্যবহার করা হয়েছিল। রাজনীতির ক্ষেত্রে, ভোটের ক্ষেত্রে, রাতের ভোট করার ক্ষেত্রে, ডামি নির্বাচনের ক্ষেত্রে, বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনের ক্ষেত্রে এমনভাবে ব্যবহার করেছে, পুলিশটাকে ধ্বংস করে দেয়। সেই ইমেজটাকে ফিরিয়ে আনতে হবে এবং আমরা চাই যে মানবিক পুলিশ যেন আমরা পাই, পুলিশ জনগণের বন্ধু সত্যিকার অর্থেই আমরা যেন সেটা পাই, সেটার চেষ্টা করতে হবে। এখন কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও কন্ট্রোলে আসেনি, অনেকখানি এসছে যদিও। থানাগুলি বিধ্বস্ত হয়েছে, সেগুলিতে কাজ করা যাচ্ছে না, পুলিশ যেতে সাহসও পাচ্ছে না, অনেক অভিযানে যেতে পারছে না। তারপরে অসৎ পুলিশও তারাও যোগ দেয় নাই। অনেক ব্যাপার আছে এটার মধ্যে। এটা একটা বড় চ্যালেঞ্জ তো বটেই, এখনও সেই চ্যালেঞ্জটা মোকাবেলা করা সম্ভব হয়নি। এরপরে আছে ইকোনমিক ক্রাইসিস একটা হতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে আশা করি অত বড় সমস্যা হবে না, যতটা না আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে হচ্ছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এবং ছাত্ররাও তো অতন্ত্র প্রহরীর মতো আছে, তারাও কিন্তু গার্ড হিসেবে আছে। সুতরাং তাদের পড়াশোনাও করতে হবে এবং বিশ্ববিদ্যালয় খুলে যাচ্ছে, 22শে সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় খুলে যাচ্ছে এবং গণরুম বিলুপ্ত হচ্ছে। আশা করি আমাদের ছাত্র সংসদ নির্বাচনগুলিরও প্রক্রিয়া শুরু হবে। আমরা সেটা সম্পাদকদের সঙ্গে, সম্মানিত প্রধান উপদেষ্টার যে বৈঠক হয়েছে সেখানে আমরা এই প্রস্তাব দিয়েছি, ছাত্র সংসদের নির্বাচনগুলির প্রক্রিয়া যেন শুরু হয় আস্তে আস্তে। তখন আমরা কিন্তু একটা সুশৃঙ্খলতার দিকে আস্তে আস্তে এগিয়ে যেতে পারব। আপনি মাঝে বলছিলেন একবার, আমরা আবার যে শিরোনামটার দিকে যদি যাই, যে আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ এটি পুরোপুরি থামছে না বলে আজও আমরা শিরোনামে দেখতে পেয়েছি, যেটি অর্থনৈতিক অবস্থার সঙ্গে সম্পর্কিত। অবশ্যই, সেখানে আমি তো বললাম যে এটা পুলিশই বলেছে যে একজন উস্কানিদাতাকে গ্রেপ্তার করেছে আজকে না, গতকাল আর কি। তার নাম হৃদয় এবং সে ছাত্রলীগের কর্মী বলা হচ্ছে আর কি। আমরা দেখেছি যে যখন দাঙ্গা লাগানো হয়েছিল সেখানেও কিন্তু মানে একটা পরাজিত শক্তি সেখানে একটা চেষ্টা করেছিল, ইন্ধন দিতে চেষ্টা করেছিল, উস্কানি দিতে চেষ্টা করেছিল। সংখ্যালঘুদের উপরে হামলার নামে যেই ঘটনা হয়েছে সেটা দেশের মিডিয়াতে এবং বিদেশের মিডিয়াতে কিন্তু অতিরঞ্জিতভাবে এটা প্রচারিত হয়েছে এবং এটা ফ্যাক্ট চেকের মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে যে এখানে অতিরঞ্জন ছিল। সুতরাং সেগুলিও তো অনভিপ্রেত ঘটনা। এবং মেসেজটা কি যাচ্ছে যে বাংলাদেশের মানুষ বোধহয় সাম্প্রদায়িক, কখনো না। বাংলাদেশের মানুষ হাজার বছরের ঐতিহ্য আমাদের। আমরা হিন্দু মুসলিম একসঙ্গে, আমরা একই বৃন্তে দুটি কুসুম, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান আছে, আপনি জানেন। তারপরে আরও আছে যে হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোর মার। আমরা তো মানুষ আসলে আগে, সংখ্যালঘু বলে কোনো শব্দ থাকা উচিত নয়, তাই না? ক্ষুদ্র তা কেন থাকবে মানুষের মধ্যে? সবাই আমরা মানুষ। আমরা যেন একটা মানবিক বাংলাদেশ গড়ে তুলতে পারি, সত্যিকার সবাই মিলে ভাই ভাই হয়ে আমরা শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্যের মধ্যে বসবাস করব, সেটাই আমাদের লক্ষ্য। আমাদের মানুষ কিন্তু সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী এবং তারা একসঙ্গে বসবাস করে এসছে। আপনি দেখবেন যে মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দিয়েছে এবং বলা হয়েছে আসন্ন যে দুর্গাপূজা সেখানেও তাদেরকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে। সেটাও এর থেকে বড় সম্প্রীতির উদাহরণ আর কি হতে পারে? আমরা আরেকটি শিরোনামের দিকে যাই, সেটি হচ্ছে যে রাজধানীতে পলিটেকনিক শিক্ষার্থীরা তাদের 6 দফা দাবিতে রাস্তা অবরোধ করেছিল
এবং এইটাকে ঘিরে তীব্র যানজটের সৃষ্টি হয়। মূলত সেটিই সংবাদের শিরোনামের বিষয়বস্তু, কিন্তু তারপরে আমরা দেখতে পাচ্ছি যে সরকারের আশ্বাসে তারা তাদের এই কর্মসূচি প্রত্যাহার করেন। সবার মানে দাবি দেওয়ার বাক্স তো এখন উন্মুক্ত হয়ে গেছে। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। সবাই যার যার দাবি দেওয়া নিয়ে প্রায় অচলাবস্থার তৈরি হয়েছিল কিছুদিন আগেও, সেটা আমরা দেখছি। এবং প্রধান উপদেষ্টা কিন্তু বলেছেন যে যার যা দাবি দেওয়া আছে সব আমাদের কাছে লিখিতভাবে দেন, আমরা দেখব, কিন্তু আমাদের উপরে এত ঘেরাও করে চাপ সৃষ্টি করে আমাদের কাজের ব্যাঘাত ঘটাবেন না। তো আমাদেরও তো একটা দায়িত্ব ছিল, তার পরিচয় দিতে হবে। অবশ্য মানে তাদের দাবি দেওয়ার প্রতিও একটা কটাক্ষ করা উচিত না। সবারই তো পুঞ্জীভূত বেদনা আছে, বঞ্চনা আছে, বৈষম্যের শিকার হয়েছে সবাই, সেগুলি একসঙ্গে ফুটে বেরিয়েছে। এই একটা মুক্ত একটা যেই আবহ তৈরি করতে পেরেছে এই ছাত্র গণ আন্দোলন, সেটার ফলে কিন্তু এই চাপটা পড়েছে এই সরকারের উপরে পড়েছে। এই সরকার তো শিশু সরকার বলবো আমি, 1 মাস যেহেতু বয়স, সুতরাং তার উপরে এত প্রত্যাশার চাপটা এতখানি দেওয়াটা আমার মনে হয় ঠিক হচ্ছে না। আমাদের কিন্তু এই ব্যাপারেও একটা ধৈর্যের পরিচয় দিতে হবে, সহিষ্ণুতার পরিচয় দিতে হবে এবং একটা দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। আমরা যেন এত বেশি চাপ না দিই। তারা যেটা সহ্য করতে পারবে না, তাহলে তো আমাদের নিজেদেরই ক্ষতি একটা, তাই না? তারা তো চেষ্টা করছে, প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। তাদের সততা নিয়ে প্রশ্ন নেই, তাদের দক্ষতা যোগ্যতা নিয়েও প্রশ্ন নেই। তারা দ্রুতই একটা নির্বাচিত সরকারের কাছে যতটা সম্ভব তাড়াতাড়ি একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে তারা যার যার ক্ষেত্রে ফিরে যাবেন। তো সেই জন্য তাদেরকে শান্তিতে কাজ করতে দিতে হবে। এত দাবির চাপ যেন তাদের উপরে অন্যায়ভাবে আমরা চাপিয়ে না দিই। আরেকটি শিরোনাম আপনি বলছিলেন, এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খুলে যাওয়ার কথা, চলতি মাসেই যে শিক্ষা কার্যক্রম শুরু হবে সেটি। এখানে শিরোনামের আরেকটি অংশ আমরা দেখতে পাচ্ছি যে সব ধরনের রাজনীতি বন্ধ করে হল সংসদ চালুর একটি সুপারিশ করছেন শিক্ষকরা। সংবাদের মধ্যে আমরা যেটি দেখি, সেটাও আসলে একটা সবার মতামত নিয়েই করা উচিত। রাজনীতি থাকবে কি থাকবে না। আপনি জানেন যে বুয়েটে যে দুঃখজনক ঘটনা ঘটেছিল, যে আবরার হত্যাকাণ্ড ঘটেছিল, তারপরে রাজনীতি বন্ধ ছিল। তো এখন রাজনীতি ছাত্ররা কতখানি চায়, কতখানি চায় না, মানুষ কিভাবে চায় না, এটা তো চাপিয়ে দেওয়ার কোনো সিদ্ধান্ত না। সময়ের প্রয়োজনে যেটা সবার মতামতের ভিত্তিতেই সিদ্ধান্তটা নেওয়া উচিত। ছাত্রদের মূল কাজ তো লেখাপড়া করা, এবং তারা বাধ্য হয়ে রাস্তায় নেমে এসেছিল। কোটা সংস্কারের যে আন্দোলন করেছিল, পরে যেটা 1 দফা আন্দোলনে পরিণত হয়েছিল, সেটাও তো সময়ের প্রয়োজনেই হয়েছিল। কারণ এত গণহত্যা, এত অবিচার, এত জুলুম হয়েছে সবার উপরে, জাতির উপরে, তো তখন তারা রুখে দাঁড়িয়েছে। তো এখন এই পরিস্থিতি তো কোনোভাবেই কাম্য ছিল না। ছাত্রদের তো রাস্তায় থাকার কথা নয়, তাদের থাকার কথা পড়াশোনার মধ্যে, কিন্তু রাষ্ট্রের প্রয়োজনে, সময়ের প্রয়োজনে তাদেরকে এই গুরুদায়িত্ব কাঁধে তুলে নিতে হয়েছে। কিন্তু এখন মূল কাজ হলো তাদের পড়াশোনা করা এবং নিজেদেরকে নেতৃত্বের উপযোগী, দেশকে চালানোর মতো উপযোগী করে গড়ে তোলা। সেটাই হচ্ছে মূল কাজ। সেদিকে এখন আমরা ফিরে যাওয়ার কথা তাদেরকে বলতে পারি, কিন্তু সেটা গেলেও তো হবে না। কিন্তু তাদের একটা ভ্যানগার্ড হিসেবে থাকতে হবে। একটা অতিরিক্ত দায়িত্ব পড়েছে তাদের কাঁধে। যদি আবার কেউ স্বৈরাচারী হয়ে ওঠে, তাহলে কিন্তু সেখানেও তাদেরকে সেটার ব্যাপারে দায়িত্ব পালন করতে হবে। আমরা সীমান্ত হত্যা শিরোনাম আজকে আমরা উচ্চারণ করলাম। কিশোর, তাকে হত্যা করা হয়েছে এবং বিএসএফ মরদেহ নিয়ে গেছে বলেও শিরোনামে উল্লেখ করা হয়েছে ঠাকুরগাঁও সীমান্তে। এবং কিছুদিন আগে এরকম আরও একটি শিরোনাম আমরা দেখতে পেয়েছিলাম। কিছুদিন আগে সিলেট সীমান্তে স্বর্ণা দাস বলে একটি মেয়েকে হত্যা করা হয়েছে, আজকে করা হয়েছে জয়ন্তকে। তো এগুলি খুবই মর্মান্তিক এবং অগ্রহণযোগ্য। কারণ কোনো সৎ প্রতিবেশী যদি এই ধরনের আচরণ করতে থাকে, তাহলে সেটা সম্পর্ক কোনোভাবেই ভালো হতে পারে না। সেটা পররাষ্ট্র উপদেষ্টা স্পষ্টতই বলেছেন যে এটা অন্তরায় হয়ে আছে। না, ঠিক আছে, আমি যদি ধরেও নিলাম যে আমাদের লোকেরা অন্যায়ভাবে তাদের সীমান্ত অতিক্রম, তাকে মেরে ফেলার দরকারটা কি? তাকে তো বিচার করতে পারে, তাই না? আইন আছে। কিন্তু এক দেখা মাত্র গুলি, এটা তো কোনোভাবে, আবার আমাদের জওয়ানরা যদি করে এটা, তখন কি একটা অবস্থা হবে? তখন এইটা যুদ্ধ করবে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী কিন্তু সেই ধরনের ইঙ্গিত দিয়েছেন। সেটাও কিন্তু মানে বিস্ময়কর একটা। আমাদের 4 কোটি তরুণ আছে, আমাদের সঙ্গে যদি লড়াই করে, ঠিক আছে, লড়াই করতে আমরা রাজি আছি, কোনো সমস্যা নেই। আমরা সেটা আমাদের সার্বভৌমত্ব, আমাদের রক্ত দিয়ে আমরা রক্ষা করব।
বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন এরকম একটি শিরোনাম আমাদের সামনে রয়েছে এবং বলা হচ্ছে যে দুদেশের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে হওয়া উচিত। ভারত আমাদের মুক্তিযুদ্ধে সহায়তা করেছে, আমরা কৃতজ্ঞ সেটার জন্য, কিন্তু তাই বলে তো আমরা কোনোভাবে প্রভুত্ব আমরা মেনে নেব না। বন্ধুত্ব হতে হবে। আমাদের প্রধান উপদেষ্টা স্পষ্টতই বলেছেন যে ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে বন্ধুত্ব হতে হবে, তাই না? আমরা একটা স্বাধীন দেশ, আমাদের সার্বভৌমত্ব আছে, আমাদের নিজস্ব আকাঙ্ক্ষা আছে, আমাদের নিজস্ব চলার পথ আছে। সেগুলির উপরে যদি কেউ নজরদারি করে, খবরদারি করে, দাদাগিরি করে, সেটা তো আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না, কোনোভাবেই মেনে নেওয়া যায় না এটা। এবং সীমান্ত হত্যা কোনোভাবে বাঞ্ছিত নয়, এটার পরিণতি কিন্তু সেইভাবে একটা সব কিছু নিউটনের থার্ড ল আপনি জানেন যে আছে, প্রত্যেক ক্রিয়ারই সমান বিপরীত ও সমান প্রতিক্রিয়া আছে। তো এখন এইভাবে আমাদের জওয়ানরা হয়তো একসময় রুখে দাঁড়াবে, তাই না? তখন তো আরও খারাপের দিকে যাবে। এটা কিন্তু ভারত একতরফা টেনে নিয়ে যাচ্ছে। তাদেরকে স্পষ্টত বুঝতে হবে যে একটা কোনো দলের সঙ্গে বন্ধুত্ব করা থেকে জনগণের সঙ্গে বন্ধুত্ব করাটা উচিত এবং কাম্য, এবং সেটাই শোভন এবং সুস্থতার লক্ষণ। রোহিঙ্গা আমরা একটি শিরোনামে উচ্চারণ করলাম যে দালাল চক্রের সহযোগিতায় আবারও রোহিঙ্গারা আসছে এবং এই রোহিঙ্গা সংকট মোকাবেলায় ভ্যাটিকানের সহযোগিতা চেয়েছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, সেই শিরোনামও পাশাপাশি আমরা দেখেছি। এটারও একটা আঞ্চলিক একটা সমস্যা তো আছে। আমাদের প্রধান উপদেষ্টা কিন্তু দেশে ফেরার আগে, ফ্রান্স অলিম্পিক থেকে ফেরার আগেই একটা ইন্টারভিউতে উনি বলেছিলেন যে বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল হলে সেটার প্রভাব সেভেন সিস্টার্স এবং মায়ানমারে গিয়ে পড়তে পারে। তো সেরকম আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো এইটার একটা বাংলাদেশ কিন্তু একটা শুধু দেশের ভেতর থেকেই মানে বিরুদ্ধ শক্তির একটা বাধার মুখোমুখি হচ্ছে তা না, আঞ্চলিক চক্রান্ত আছে এবং হয়তো আন্তর্জাতিক চক্রান্ত আছে। তো সেগুলিকে রুখে দিয়েই আমাদের এগোতে হবে। কারণ আমাদের স্বাধীনতা, আমরা দ্বিতীয় স্বাধীনতা বলছে তরুণরা, সেটা যেরকম অর্জনের থেকে সেটা রক্ষা করা কঠিন হবে বেশি। এই চ্যালেঞ্জটা কিন্তু সুদূর প্রসারী চ্যালেঞ্জ। এটা 2 দিনে, 10 দিনে, 1-2 বছরে কিন্তু শেষ হবে না। এটা একটা চলমান প্রক্রিয়া এবং সেখানে সেইভাবে আমাদের উপযোগী করে লড়াইটা করতে হবে, লড়াইটা জারি রাখতে হবে এবং আমাদের নিজেদের শান্তির পথ, সমৃদ্ধির পথ, সুস্থতার পথ, গণতান্ত্রিক সংস্কৃতি চর্চার পথ এবং সমৃদ্ধির পথটা আমাদের নিজেদেরকে নিশ্চিত করতে হবে। সেই জন্যে সবাইকে যার যার ক্ষেত্র থেকে অতন্দ্র প্রহরীর মতো ভূমিকা পালন করতে হবে। আপনি এটি বলছিলেন যে এটি দীর্ঘদিনের এই সমস্যা এবং প্রত্যাবাসন, তাদের নিরাপদ প্রত্যাবাসন পুরো বিশ্ব থেকেই চাওয়া হচ্ছে, তারপর আমরা বিষয়টির বাস্তবায়ন এখনো দেখতে পাচ্ছি না। এই জন্য বৈশ্বিক যে মহল, আন্তর্জাতিক মহলের কেমন ভূমিকা আপনি আশা করেন? আসলে তারা তো মুখে মুখে বলছে, কিন্তু কাজের মধ্যে তো আমরা সেটা দেখছি না। আমাদের তো এটা দ্বিপাক্ষিক সমস্যা, এটা একটা আন্তর্জাতিক সমস্যাও বটে। এবং এইটার নেপথ্যে যদি আপনি যান তাহলে দেখা যাবে যে সেটার মধ্যে একটা ব্যাপার ছিল যে বলা হয় যে নোবেল প্রাইজ পাওয়ার জন্য মাদার অফ হিউম্যানিটি, নানান গল্প আছে এটার মধ্যে, সত্যতাও থাকতে পারে সেটার মধ্যে। তো এইগুলির একটা আমাদের একটা ওদের উপর বিষ ফোড়ার মতো হয়ে দাঁড়িয়েছে। এবং রোহিঙ্গারা কিন্তু ঠিক আছে, আমরা আশ্রয় দিয়েছি, তারা মানবিক কারণে আশ্রয় দিয়েছে, কিন্তু তারাও মানে নানান ধরনের অপকর্মে লিপ্ত আছে, খুনাখুনি, তারপরে খুন, রাহাজানি, আইন শৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করা, এই ধরনের কাজও করছে। তো এবং শুধু এদেশে না, বাইরে গিয়েও করছে, বাংলাদেশের সুনাম নষ্ট করছে। তো এটা যত তাড়াতাড়ি এটা সুস্থভাবে সমাধান করা যাবে ততই মঙ্গল। কারণ আমাদের পক্ষে এত মানুষের চাপ দীর্ঘদিন ধরে বহন করা সম্ভব নয়। লোডশেডিং নিয়ে শিরোনাম একটি আমরা লক্ষ্য করলাম যে লোডশেডিং যন্ত্রণা, এমন একটি শিরোনাম একটি সংবাদপত্র ছিল। সেখানেও তো অনেক ষড়যন্ত্র আছে। এই 15 বছরের যে প্রেতাত্মা সেখানে আছে, আদানির ব্যাপার আছে, এখানে সামিট গ্রুপের ব্যাপার আছে, আদানি কিছু বকেয়া কুইক রেন্টালের ব্যাপার আছে, ক্যাপাসিটি চার্জের ব্যাপার আছে, অনেক, সেগুলিও ফয়সালা করতে হবে আস্তে আস্তে, একটার পর একটা। কিন্তু এই অন্তর্বর্তী সরকার এগুলি ক্লিয়ার করছে যত তাড়াতাড়ি সম্ভব, অনেক দ্রুত গতিতেই তারা কাজটা করছে। হয়তো আমাদের কিছু সংকট থাকবে, বিদ্যুতের ভোগান্তি একটু পোহাতে হবে, কিন্তু তারপরে এটা আমরা এই বোঝার থেকে হয়তো মুক্তি পাবো আশা করি। অনেক অনেক ধন্যবাদ জনাব হাসান হাফিজ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ চ্যানেল আইকে, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন হাতিল আজকের সংবাদপত্রের আজকের আয়োজনটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।